হ্যালো বন্ধুরা, আজকে কোরিয়ান একটা নতুন হরর সিরিজ আমি এক্সপ্লেন করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। নাইট হ্যাজ কাম। তো প্রথমেই গল্পের শুরুতেই আমরা একটা ঘটনা দেখতে পাই, যেখানে একটি জানলার কাছে মেয়ে শুয়ে রয়েছে। সে হঠাৎ করে চোখ খুলে দেখতে পায় যে তার আশেপাশে রক্তে ভিজে রয়েছে, ওপরের বেড থেকে রক্ত পড়ছে। তো সে ওপরের বেডে যখন দেখে, তখন তার মোবাইলের মধ্যে একটা লেখা ওঠে নাইট হ্যাজ কাম। আর তার ওপরের বেড থেকে যে রক্ত পড়ছিল সেটা আর কারণ নয়, আরেকজন তার বান্ধবী। তো এটা দেখার পরও ভয়ে ওখানে চিৎকার করে ওঠে আর ওখান থেকে পালাবার চেষ্টা করে। তো তখন ও একটা সুইমিং পুলের সামনে এসে যায়, যেখানে এসে দেখে যে ও নিজেই ডুবে যাচ্ছে। তো এটা দেখার পরও প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। তো সেই জলের তলা থেকে আবার কেউ একটা যেন ওকে উঠছে আর মারবার চেষ্টা করছে। এরপরও ভয় ওখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে। তো তারপরে আশেপাশে দেখে অনেকগুলো বন্ধুরা ওর ভূত হয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে ঘুম ভেঙে দেখে যে না, ও তো বাসে রয়েছে, ওইটাও স্বপ্ন দেখছিল। তো পাশে বান্ধবী ভয় পেয়ে যায়, বলে তুই কি স্বপ্ন দেখছিলিস? তো পেছনে এখানের বন্ধুরা মাফিয়া গেম নিয়ে কথা বলছিল, যে আমি যদি নিজে মাফিয়া হইও আমি কেন বলতে যাব। তো এখানে মাফিয়া গেম নিয়ে আলোচনা চলছে। তো এটার পর বাকি যারা বন্ধু বান্ধব ছিল এদের মধ্যে কারোর ডিস্টার্ব হতে শুরু করে। এখানে যে ছেলেটিকে ঘুমোতে দেখছি এ হচ্ছে আমাদের গল্পের হিরো কিম জুনহি। তো জুনহিকে এখানে মেয়েরা প্রচণ্ড ক্রাশ খেত। এই মেয়েটি সোমি, এ তো সবসময় জুনহির পেছনেই পড়ে থাকে। তো জুনহির ঘুমন্ত অবস্থা তো ছবি তুলে বলে যে ওকে দারুণ লাগছে। তো এখানে এই বান্ধবীদের পাশে বসে বসেও কিন্তু আমাদের হিরোইন উনসিও এই মেয়েটিকেই দেখছিল। আর ওর বান্ধবী কিন্তু একজন গেম ডেভেলপার, যে কিন্তু গেম ডেভেলপমেন্ট করছে। এরা বাসে করে বন্ধুরা মিলে যাচ্ছে একটা পিকনিকে। তো এখানে শুরু হয় এপিসোড 1-এর গল্প, যেখানে ওরা পিকনিক স্পটে পৌঁছে যায়। তো বাস থেকে টিচার ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনের নেটওয়ার্ক ওই জায়গায় ভালো ছিল না। এরপর বন্ধুরা যে যার নিজের ব্যাগপত্র নিয়ে ওই পিকনিক স্পটে ঢুকে যায়। যে জায়গাটা পিকনিক করতে গেছিল সেই জায়গাটার নাম হচ্ছে মুরিয়ং ইউথ সেন্টার। তো সেখানে যাওয়ার পর এখানে আমাদের হিরোইন উনসিওর মনে হয় যে এই জায়গাটায় ও আগে এসেছে। তোর বান্ধবীকে বললে ওর বান্ধবী বলে যে এরকম কিছুই নয়। আর এদিকে সোমি বলে মেয়েটিকে আমরা দেখতে পাই, যে আমাদের হিরো জুনহির পেছনে পড়েই রয়েছে। তো ভেতরে ঢোকার সময় ওরা সকলে ফোনে স্ক্যান করে নেয়। একটা জায়গায় স্ক্যানিং জায়গা থাকে, যেখান থেকে ওরা ইন্টারনেট পরিষেবা পাবে। তো স্ক্যান করে নেওয়ার পর এরপর বন্ধুরা মিলে মজা হতে শুরু করে। কেউ কেউ তো ডান্স প্র্যাকটিস করতে থাকে, কেউ ওখানে ভিডিওগ্রাফি করতে থাকে। তো এখানে সকলে সব কিছু করতে থাকে। জুনহি ছিল ওখানকার ক্লাস মনিটর, সে এখানে গল্প করছিল সোমির সাথে। সোমি সবসময় জুনহির সাথে চিপকে চিপকে থাকতো। আর একটা গ্রিন জ্যাকেট ছেলেকে দেখতে পাই, যার নাম হচ্ছে গিয়ংজু, যে একটুখানি বদমাইশ টাইপের ছেলে, সব বন্ধুদের পেছনে লাগা থেকে শুরু করে বদমাইশি করে। আর যে ছেলেটা ক্যামেরা করছে তার নাম হচ্ছে উরাম। উরাম এখানে একটা মেয়েকে পছন্দ করে, তার ভিডিও করছে। তো এখানে উনসিও তার বেস্ট ফ্রেন্ডকে দেখাচ্ছে, মানে এখানে বসে বসেও কন্টিনিউ জুনহিকে দেখছিল। ঠিক সেই মুহূর্তে স্কুলের টিচার এসে বলে আমাকে বাকি স্টুডেন্টদেরকে আর টিচারকে নিতে যেতে হবে। তো তুমি এখানে ক্লাস মনিটর, তুমি এখানে সকলকে সামলিয়ে থেকো। আমরা উরামকে দেখি, ও যে মেয়েটিকে পছন্দ করে সেই মেয়েটির এখানে ভিডিও করছিল। তো ভিডিও করতে করতে এই মেয়েটি বিরক্তই হচ্ছিল, বলছিল এর কি কোনো কাজ নেই, সারাক্ষণ আমাদের ভিডিও বানিয়ে যাচ্ছে। তো উরাম এই মেয়েটিকে পছন্দ করে, তাই জন্য ভিডিও করছে। আর ঠিক সেই মুহূর্তে লাইট অফ করে দেয়। আর এখানে হিউল বলে একটি ছেলে ওদেরকে লাইট অফ করে দিয়ে ভয় দেখাতে শুরু করে। আর এর ফলে ওখানে থাকা সব বন্ধুরা রেগে যায়, বলে এসব কি ফাজলামো হচ্ছে, এখানে অন্ধকার করে দিয়ে ভয় দেখানোর মানে কি। তারপরে আমরা 3জন ছেলেকে দেখতে পাই, যেখানে ওরা আরও ছেলেদেরকে এখানে বুলিং করার চেষ্টা করে। তো হিউল ওদেরকে মিথ্যে মিথ্যে গল্প শোনায়, এখানে একটা স্টুডেন্ট মানে সাইকো স্টুডেন্ট এখানে সুইসাইড করেছে, সে আমাদেরকে ধরে নিয়ে যাবে এই সব। তো এখানে যে 3জন ছেলেকে আমরা দেখতে পাই, তাদের মধ্যে ওই গিয়ংজুন বদমাইশ গ্রিন জ্যাকেট পরা ছেলেটিও ছিল। তো এই ছেলে দুটির কাছ থেকে ওর টাকা পয়সা পাওয়ার ছিল। এদের মধ্যে একজনের নাম হচ্ছে জুন, আরেকজন ছেলে হচ্ছে ডাবুন। তো এদের কাছ থেকে টাকা ধার করা সত্ত্বেও এদেরকে বলে টাকা দেবো না, তোরা যা পারিস করে নে। তারপর আমরা উনসিওকে দেখি, যার এখানে শ্বাসকষ্টের রোগ ছিল। তো সে এখানে নিজের রুমমেটের সাথে বসে বসে গল্প করছিল। তো রুমমেট বলে অদ্ভুত ব্যাপার, এখানে ইন্টারনেট পাচ্ছি না কেন, আমি বহুক্ষণ ধরে চেষ্টা করছি। তো তখন এখানে উনসিও বলে তুমি এখানে বই পড়ো, ইন্টারনেটের কি দরকার। ঠিক সেই মুহূর্তেও নিজের মোবাইলে একটা গেম দেখতে পায়, বলে এই গেমটার আমার দরকার ছিল না, মাফিয়া গেমে ওয়েলকাম জানাই। তো বলে আমি তো এই গেমটা ডাউনলোড করে দিইনি, ও ভাবে রুমমেট বান্ধবীটা হয়তো ডাউনলোড করে দিয়েছে। তো তারপরে এখানে গেমের আর কি প্রথম ক্যারেক্টার চালু হয়ে যায়। সবাইকে এখানে ক্যারেক্টার বেছে নিতে বলা হয়, মানে একটা করে ক্যারেক্টার দিয়ে দেওয়া হয়। 3টে করে ক্যারেক্টার থাকবে, এক হচ্ছে সিভিলিয়ান মানে সাধারণ মানুষদের দল, একটা হচ্ছে পুলিশ আর ডাক্তার, আর একটা হচ্ছে মাফিয়া।
মাফিয়া এখানে ৩ জন থাকবে আর বাকি সব থাকবে সিভিলিয়ান মানে সাধারণ মানুষ, আর একজন মাত্র ডাক্তার আর একজন মাত্র পুলিশ। তো এখানে প্রত্যেক স্টুডেন্টদের কাছে এই গেমের নোটিফিকেশন যাবে, আপনা আপনি ফোনে কিন্তু এই গেমটা ডাউনলোড হয়ে যাবে, সকলেরই কিন্তু এখানে মজা লাগবে। আর এখানে প্রথম যে ছেলেটি বাথরুমে বসে SMS করছে তার নাম হচ্ছে হিউল। সে এখানে প্রথমে আর কি যাদেরকে ভয় দেখাচ্ছিল। তো এখানে লেখে যে সব চলো এই গেমটা আমরা খেলি, প্রচুর মজা লাগবে। কোথা থেকে ডাউনলোড হচ্ছে, কিভাবে হচ্ছে, এই বিষয়ে কিন্তু কারোরই বিন্দু মাত্র ধারণা থাকে না। প্রত্যেকের গেমে এরপর ভোট করতে বলা হয় যে এখানে প্রথম মাফিয়াকে তোমরা ভোট করা শুরু করো। তো এখানে উনসিও এটাই অবাক হয়ে যায় যে ফোনে তো ইন্টারনেট নেই। ওই রুমমেটও সেম কথা বলে যে ইন্টারনেট নেই, তাহলে কি করে গেমটা চলছে আর ফোনে ডাউনলোডই বা হলো কি করে। এরপর ওরা রিসেপশনে গিয়ে ফোন করবার চেষ্টা করে টিচারকে, কিন্তু সেখানে ফোনগুলো সব ডেড অবস্থায় ছিল, ফোন কাউকে লাগছিল না। তো ওদের ক্লাস মনিটর জুনহি চলে আসে, জুনহিকে বলে স্যার তোমাকে বলেইছে না যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো বলে যে হ্যাঁ চলে আসবে। তারপরও বলে যে দেখো এখানে কফিটা কেমন গরম এখনো, তো মনে হচ্ছে যেন কেউ যেন এখানে একটা ছিল। তো তারপরে উনসিও আবারও ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনেও কাউকে পায় না। তারপর জুনহিকে বলে যে কি ব্যাপার বলো তো, স্যার কোথায় গেছে, সত্যি করে বলবে, তুমি কি সত্যিই জানো না স্যার কোথায়? তারপরে আমরা জুন বলে ছেলেটিকে দেখতে পাই, যাকে প্রচুর মারধর করেছে ওই গিয়ং জুন ছেলেটি আর তার দলের লোকজন। তো এখানে উল্টে জুনের কাছ থেকে টাকা পয়সা পেতো। তো ওকে বলবে তুমি এসব ওদেরকে এন্টারটেইন করো কেন, তো চলো তোমার আরেকজন বন্ধু দেখে আসি। তো দাবিয়মকে ওখানে আগে থেকেই মারধর করছিল গিয়ংজুনের ছেলেরা। তো সেখানে গিয়ে জুনহি ওকে বাঁচানোর চেষ্টা করে, বলে তুমি এটা বাড়াবাড়ি করছো না, ইয়ার্কির একটা লিমিট হওয়া উচিত, এরকম একটা মানুষকে বারবার করে বিরক্ত করার মানেটা কি হয়। তো এটা শোনার পর গিয়ংজুন বলে তুমি নিজের চরকায় তেল লাগাও, তুমি আমাদের ব্যাপারে একদম নাক গলাতে এসো না, তোমার এই সুন্দর মুখ আমি বিগড়ে দেবো। ঠিক সেই সময় অ্যাথলেট ছেলেটি চলে আসে। এই ছেলেটি খেলাধুলায় খুব ভালো ছিল, আর গিয়ংজুন একটু হলেও এই অ্যাথলিট ছেলেটিকে ভয় পেত একটুখানি। উনসিও আর ওর রুমমেট কথা বলতে থাকে যে চলো আমরা এখান থেকে যাই, এরা তো কোনোদিন বদলাবে না। এদিকে আজকে আমরা দেখতে পাই উনসিওর জন্মদিন ছিল, যে কারণে সোমি ওর ক্লাস ফ্রেন্ড ওকে একটা সারপ্রাইজ গিফট দেয়, বলে তুই পুলের সামনে যা, তোর জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। তো সব বন্ধুরা মিলে ওকে বলে তোমাকে তো জন্মদিনে সারপ্রাইজ দিলাম, এবার জলে ঝাঁপ দিতে হবে। তো এখানে ভয় পেত উনসিও, বলছে আমি এখানে জলে ঝাঁপ দিতে পারবো না, কিন্তু সোমি ওকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। এরপর উনসিও সাঁতার কেটে ওপরে উঠতে যায়, ওর রুমমেটাকে হেল্প করে। তো জন্মদিনে আবার কিরকম সারপ্রাইজ, কিন্তু উনসিও যখন জলে উঠতে যাচ্ছিল তখন কিন্তু উঠতে পারে না, কেউ যেন ওর পাটা টেনে ধরে নিচে নামিয়ে দিচ্ছিল। তো এর বন্ধুরাই যে ইয়ার্কিটা মারে ওকে জলে ফেলে দেওয়া, এটা কিন্তু ভারী ভারী একটা অন্যায় কাজ ছিল, কারণ এর ফলে ওর মৃত্যু পর্যন্ত হতে পারত। তো জলের তলায় কেউ যেন ওর পা ধরে টানাতে ও আর নিচের জলের তলার দিকে চলে যায়। তো যেখানে আমাদের এখানে ক্লাস মনিটর জুনহি চলে আসে ওকে বাঁচাবার জন্য। জুনহি এসে বলে এটা কি ধরনের ইয়ার্কি, একজন মানুষকে বার্থডে গিফটের মানে নাম করে এরকম কেন করছো। তো তারপর উনসিওকে এসে চিকিৎসার জন্য নিজের রুমে শুইয়ে দেয়। তো সেখানে খানিকক্ষণ এখানে জুনহি বসে অপেক্ষা করতে থাকে। জুনহি বলে আমি তো ভেবেইছিলাম তুমি হয়তো মারা গেছো। তো এখানে উনসিও বলে তুমি তো জলে নিজেই ঝাঁপ দিতে ভয় পেতে, তাহলে তুমি জলে ঝাঁপ দিলে কেন? তো জুনহি বলে জানি না কেন, আমার মনে হলো তোমাকে বাঁচানো উচিত। আসলে জুনহির একটা খারাপ পাস্ট রয়েছে, একজন বন্ধু হয়ে জলে ডুবেই মারা গেছিল, যে কারণে ও ভয় পেয়েছিল। এদিকে সোমি নাটক করতে চলে আসে। সোমি জুনহিকে পছন্দ করতো, জুনহির কাছে নিজের ইমেজ ধরে রাখার জন্য উনসিওর কাছে এসে ক্ষমা চেয়ে নেয়, বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তো জাস্ট বার্থডে গিফট দিতে চেয়েছিলাম। সেখানে আরও বন্ধু বান্ধবরা থাকে, ওই অ্যাথলেট ছেলেটিও সকলে থাকে। তো এখানে উনসিওর যে রুমমেট বান্ধবী ছিল, বেস্ট ফ্রেন্ড মেয়েটি বলে যে তুই দেখলি তো সোমি এখানে নাটক করছে শুধুমাত্র, আর কিছুই নয়। উনসিও বলে আর আমাদের কি করাই বা আছে। তারপর আমরা হিউল বলে ছেলেটিকে দেখতে পাই। ওই হিউল ছেলেটিকে সবাই মিলে ভোট করে, ভাবে যে ওই হয়তো মাফিয়া। এটা কিন্তু লাস্ট মিনিট চলছিল ভোট করার জন্য। তো সকলে ভাবছিল হিউল হয়তো আবার মজা করছে আর সকলের পেছনে লাগছে, কারণ ওর হঠাৎ করে মাথা যন্ত্রণা করতে শুরু করে দেয়। গেমের ভোটিং টাইম এন্ড হয়ে যায়, আর এখানে হিউলের অবস্থা সত্যি সত্যি ভীষণ খারাপ হয়ে যায়। সকলে ভাবে ও হয়তো আবারও অ্যাক্টিং করছে, কিন্তু সেটা হয় না। প্রায় প্রত্যেকের চোখের সামনে ওর চোখের মণিগুলো অদ্ভুত রকমের দেখতে হয়ে যায়। এখানে স্কুলের বন্ধুরা সকলে হাঁ করে দেখছিল যে হিউল একটা ভূতের মতন হয়ে গেছে। তারপর নিজের মাথাটা নিজেই মাটিতে ঠুকে ঠুকে রক্তাক্ত করে ফেলে, যেটা দেখে আশেপাশের সকল বন্ধুরা ভয় পেয়ে যায়। হিউল একটা ভয়ঙ্কর ভূতের মতন দেখতে হয়ে যায়, আর ওকে দেখে সকলে চিৎকার করতে থাকে। মানে যে এখানে মাফিয়া থাকবে বা মাফিয়া কেউ যদি নাও থাকে, যাকে এখানে ভোট করা হবে সেইখানে আপনা আপনি বাতিল হয়ে যাবে, মানে নিজেকে নিজে সে শেষ পর্যন্ত করে ফেলবে।
শেষ পর্যন্ত কিন্তু জানলা থেকে ঝাঁপ দিয়ে নিজেকে নিজে শেষ করে ফেলে। আর তারপর ওখানে একটা মিউজিক বাজে, যে কারণে সকলে ঘুমিয়ে পড়ে। অদ্ভুতভাবে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেই দিন রাতই ছিল প্রথম রাত যেদিন সকলের সাথে এরকম প্রথম একটা মানুষ ঘুমিয়ে পড়ে আর সকলের ফোনে এরকম একটা অদ্ভুত নোটিফিকেশন চলতে থাকে। তারপর মিউজিক বাজার সাথে সাথে সকলের ঘুম ভাঙে। প্রথম ঘুম থেকে ওঠে হচ্ছে উনসিয়া। ও উঠেই আগে ভাবে যে উল কি সত্যিই মারা গেছে। তো জানলার কাছে গিয়ে দেখে যে হ্যাঁ, উল সত্যি নিচে ঝাঁপ দিয়েছিল, ওর মৃতদেহটা তখনও ওই নিচে পড়ে রয়েছে। এরপর স্কুলের বাকি বন্ধুরা ভাবে যে আমরা হয়তো উলকে ভোট করেছিলাম যে ও মাফিয়া, সেই জন্যই হয়তো মারা গেছে। এরপর পুলিশ অফিসারের কাজ শুরু হয়। পুলিশ অফিসারকে মাফিয়াদের খুঁজে বার করতে হবে, এটাই হচ্ছে গেমের নিয়ম। তো সকলকে আবারও ভোট করতে বলা হয় যে সকলে আবারও ভোট করা শুরু করো। উড়াম বলে যে ছেলেটি থাকে ও বলে আমি তো কাউকে ভোট করব না, এই ভয়ঙ্কর গেমের বলে আমি পড়তে চাই না। তো সকলেই ভয় পেয়ে যায়। এরপর সকলে যখন বাথরুমের দিকে যায় সেখানেও একটি ছেলে মারা যাওয়া অবস্থায় দেখে। আর মাইকে ওখানে অ্যানাউন্সমেন্ট চলতে থাকে যে এই ছেলেটিও কিন্তু সিভিলিয়ান ছিল, মানে সাধারণ মানুষদের মধ্যে। তো ওরা যখন চেক করে দেখে এ কিছুক্ষণ আগেই জাস্ট মারা গেছে, কারণ তখন ওর মাটির রক্তটা তাজা অবস্থায় ছিল। আর পাশে যে সিলিন্ডার পড়েছিল সেটা ওরা মাথার মধ্যে মেরে নিজেদের সুইসাইড করে। এরপর জুনহির কাছে এসে গিয়ংজুং আরও দলবলে ছেলেরা ওকে দায়ী করে যে তুমি তো ক্লাস মনিটর, এবার বলো আমরা কি করব। তো জুনহি বলে আমরা এই জায়গা ছেড়ে এই মুহূর্তে পালাবো, এই জায়গাটা আমাদের সেফ লাগছে না। তো জুনহির কথা মতন এখানে সকল বন্ধুরা এই জায়গা ছেড়ে পালাতে শুরু করে। তো ওই বাথরুমের মধ্যে ওইখানেও আরেকজন মৃত ছেলে পড়ে থাকে। এরপর ভোটিং শুরু হয়ে যায়। এখানে কিন্তু মাইকে অ্যানাউন্স করে বলা হয় যে এই লাইনের বাইরে, সাদা দাগ যেখানে কাটা আছে এই লাইনের বাইরে যেন কেউ যাবে না, যাবে সেই মারা পড়বে। কিন্তু এখানে সকলে অবাক হতে থাকে, দেখে সত্যি সত্যি ওই সেন্টারের চারিদিকে এরকম সাদা লাইনে দাগ কাটা ছিল। তো এখানে দুজন ছেলে সাহস করে ওই লাইনের বাইরে চলে যায়। আর যেই লাইনের বাইরে চলে যায় ওদেরও ওরকম মাথা যন্ত্রণা করতে থাকে আর হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে যায়, চোখের মণিগুলো সাদা হয়ে যায়। আর দুজনে দুজনের সাথে মাথা নিয়ে ধাক্কা মেরে মেরে নিজেদেরকে শেষ করে ফেলে। দুজনে রক্তাক্ত অবস্থায় দুজনে আত্মহত্যা করে। মানে অদ্ভুত একটা গেম ছিল। এই গেমের রুলস যে মানবে না তাদেরও পরিণতি ভয়ঙ্কর হবে। এই দুটো ছেলের মৃত্যু এখানে সেটাই দেখায় যে এখানে যে গেমের নিয়ম ভঙ্গ করার চেষ্টা করবে বা গেম থেকে মাঝ অবস্থায় পালানোর চেষ্টা করবে তাকেও এরকম ভয়ঙ্করভাবেই কিন্তু মরতে হবে। এরপর জুনহি ভাবে কি করব। গিয়ংজুন বলে তুমি তো বলেছিলে পালানো যাবে, কিন্তু এখানে তো পালানো যাচ্ছে না, এবার তাহলে আমাদের সকলের কি হবে, আমরা কি জায়গায় পড়ে যাব। জুনহি বলে আমার তো তাই মনে হচ্ছে। এবার সকল স্টুডেন্টরা কান্নাকাটি আরম্ভ করে দেয়, বলে আমাদের পুলিশকে ফোন করা উচিত, স্যারেরা আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেছে, ওনারাই বা আসছেন না কেন। এরপর এখানে ইউনসিও বলে যে এই বডিগুলোকে আমরা এভাবেই ফেলে রাখবো, এখানে তো এভাবে বডিগুলো ফেলে রাখাটা হয়তো ঠিক হবে না। কিছু একটা ভেবে ও ছাদের দিকে ছুটতে থাকে। ভাবে যে ছাদের ওপরে গেলে আমি হয়তো নেটওয়ার্ক পেতে পারি। এদিকে গিয়ংজুং এই সুযোগে একটা চাবির থোকা নিজের পকেটের মধ্যে ভরে নেয়। সেটা ছিল খাবারের ক্যান্টিনের চাবির থোকা। তো বাইরে গিয়ে দেখার চেষ্টা করে যে এই সেন্টারের আসল সীমানা কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, ওখান থেকে পালাবার কোনো পথ আছে কিনা। তো মুরিয়ং ইউথ সেন্টারের চারিদিকে সাদা লাইন দিয়ে দাগ কাটা ছিল। এরপর ওরা ম্যাপ খুঁজে বার করে, বলে এখানে পিছনের দিকে জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের চারিদিকে কোনো পথ আছে কিনা আমরা খুঁজে বার করলে তো হয়। তো জুনহি এখানে একটা টিম বানায়। জুনহি বলে আমি কিছু ছেলে মেয়েকে নিয়ে আমি একাই যাব। প্রথমে তো জুনহি একা যেতে চায়, তারপর এখানে ওর পেছন পেছন আরও কিছুজন যেতে চায়। সমি যে মেয়েটা ওকে পছন্দ করতো জুনহির সাথে যেতে চায়। সমি আরও কিছুজন ছেলে মেয়ে ওর সঙ্গে যায়। বলে আমরা পাহাড়ের ওই জঙ্গলের পথে খুঁজে বার করার চেষ্টা করব যে ওদিকে কোনো পথ আছে কিনা পালাবার। তো উনসিওকে বলে তুমি ভেতরে থাকো বাকি বন্ধুদের সাথে, আমরা জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি। আর উরাম এখানে কন্টিনিউ সমস্ত ঘটনাগুলো ভিডিও করছিল। তো এখানে জুনহি নিজের দলবলে আরও কিছু বন্ধু বান্ধবকে নিয়ে ওই জঙ্গলের ভেতর দিয়ে চলতে থাকে, যেখানে ওরা খোঁজবার চেষ্টা করে যে এই সেন্টার থেকে পালাবার কোনো পথ রয়েছে কিনা। উনসিও প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে ওই ডেড বডিগুলোকে দেখে। ও বলে যে এই ডেড বডিগুলোকে এভাবেই পড়ে থাকবে। এদিকে গিয়ংজুন পড়ে যায় ওখানে ক্যান্টিনে। ও চাবির থোকা নিয়ে ক্যান্টিনের দরজা খুলে দেখে ওখানে প্রচুর খাবার দাবার রয়েছে। বাকি বন্ধু বান্ধবরা এখানে সেন্টারের মধ্যে বসে অপেক্ষা করতে থাকে, কি করবে এটাই ভাবতে থাকে, কারণ পরবর্তী ভোটিং শুরু হওয়ার আগে এটা করতে হবে। এদিকে উনসিও বলে মৃতদেহগুলো হয়তো পচতে শুরু করবে আর ও হয়তো এই সিলিন্ডার নিজের মাথার মধ্যে ঠুকে নিজেকে শেষ করে ফেলেছে। বাথরুমে যে ছেলেটির বডি পড়েছিল ও ছেলেটির ছবি তুলে নেয়, বলে এর বডিটাকে আমাদের ঠান্ডা ঘরে রাখতে হবে যাতে বডিতে পচন শুরু না হয়। তারপরে এরা পাহাড়ের অনেকটা উঁচুতে চলে যায়। এদিকে পাহাড়ের অতটা উঁচুতে উঠতে সকলেরই খুব কষ্ট হচ্ছিল। একটি মেয়ে তো পাহাড়ে পা ফসকে পড়ে যায়, যার পায়ে ব্যথাও লাগে।
মেয়েটির পায়ে চোট লাগে, তার নাম হচ্ছে নাহি। তো পায়ে ব্যথার কারণে ও হাঁটতেও পারে না। ওকে বাকি বন্ধুরা সমী আরও বন্ধু-বান্ধবরা বলে, "তুমি ঠিক আছো তো? তো তুমি চলো।" নাহিকে অ্যাথলেট ছেলেটি নিজের পিঠে তুলে নিয়ে চলতে থাকে, কারণ নাহির হাঁটবার মতন সিচুয়েশন ছিল না। এদিকে উনসিও কী করে, যে ছেলেগুলো মারা গেছিল তাদের বডিগুলো একটা ঠান্ডা ঘরে এসে রেখে দেয়, যে ঘরের মধ্যে প্রচণ্ড কম টেম্পারেচারে এসি চলছিল। তারপর ওরা টেম্পারেচারটাকে আরও কমিয়ে দেওয়ার কথা ভাবে। এদিকে উনসিওর যে রুমমেট বান্ধবী ছিল সে বারবার করে ফোন চেক করতে থাকে, দেখে যে ফোনের মধ্যে 56% চার্জ ছিল সেরকমই রয়েছে। এই ঘটনাগুলো কিন্তু একটুখানি অদ্ভুত। এরপর উনসিও চারিদিক একটু খুঁজে দেখতে থাকে, কিন্তু ও ঠিক পর মুহূর্তে মনে করে যে পিছনে কেউ যেন একটা আত্মা দাঁড়িয়ে রয়েছে। ও পেছন ঘুরে যেই দেখতে যায়, ও তখন কাউকে দেখতে পায় না। তারপরে ও একটা অন্ধকার রুমের ভেতর ঢুকে যায়, যে রুমের ভেতরে গিয়ে দেখে যে মনিটরের মধ্যে অনেকগুলো আর কি এখানে সিসিটিভি লাগানো রয়েছে। তো সেই মনিটরগুলো ওকে যেই মাত্র দেখে তখনই বন্ধ হয়ে যায় আপনা আপনি। আর ও তো এখানকার ফোন রিসিভ করে শোনবার চেষ্টা করে, কিন্তু ফোনও ওখানে ডেড ছিল। তারপর ও রুমমেট বান্ধবীর কাছে এসে বলে যে সবকিছু আমার খুব অদ্ভুত লাগছে। ও রুমমেট বান্ধবী বলে, যারা মারা গেছে তাদের ফোন আমি খোলবার চেষ্টা করেছি, এমন মনে হচ্ছে যেন তারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ফোনগুলোও মারা গেছে। আর আমি গেম ডেভেলপার হওয়া সত্ত্বেও এই গেমটা কে চালাচ্ছে বা কে শুরু করেছে আমি কিছুই খুঁজে বার করতে পারছি না। সম্পূর্ণ ঘটনাটা উনসিওর প্রচণ্ড অদ্ভুত লাগে, বলে আমিও একটা কাউকে ফিল করি, যেন মনে হয় আমার চারপাশে ভূত দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমরা জুনহির টিমের ছেলেদের দেখতে পাই। তো ও এখানে নাহি, যে মেয়েটির পায়ে লেগেছিল, ওকে তো পিঠে তুলে নিয়ে যাচ্ছিল। তারপর ওরা একটা দ্বীপপুঞ্জ দেখতে পায়, যেখানে এই উড়াম বলে যে ছেলেটি ক্যামেরা করছিল সে দূরে দেখে একটা লোক দাঁড়িয়ে রয়েছে আর কিছু পাখি উড়ে যাচ্ছে। তো ওরা লোকগুলোকে ডাকবার চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে লোকগুলো কোনো নড়াচড়া করছিল না, যেন ওটা কোনো একটা স্তব্ধ ছবি ছিল, মানে কোনো নড়নচড়ন কিছুই নেই। তো এরপর ওরা বুঝতে পারে ওরা নিজেরা ট্র্যাপে পড়ে গেছে। তো ঠিক সেই মুহূর্তে ওখানে সমী বলে মেয়েটি বলে, চলো আমরা পিছনের দিকে লাইনে গিয়ে দেখি ওখানে যাওয়ার রাস্তা আছে কিনা। সমীর সাথে ডুংহিয়ন বলে একটি ছেলে ছিল, যাকে ও ধাক্কা মেরে লাইনের ওই পারে ফেলে দেয়। আসলে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হয়, ডুনহিয়নও নিজেকে নিজে শেষ করে ফেলে, ওইখানে মারা যায়, জঙ্গলের মধ্যে মারা যায় হচ্ছে ডুনহিয়ন। যে দৃশ্যটাও ভয়ানক ছিল, বাকি বন্ধুরা এই দৃশ্যটা দেখে কান্নাকাটি করতে শুরু করে দেয়, কারণ ডুনহিয়ন বীভৎসভাবে ওখানে মারা গেছিল। সমীও বিশ্বাস করতে পারে না যে এতটা বীভৎস কিভাবে হয়। লাইনের ওইখানেও একটা লাইনের দাগ ছিল, যে দাগটা স্পষ্ট ছিল না, ডুনহিয়ন বুঝতে না পেরে এই কাজটা হয়েছে। এদিকে আমরা গিয়ংজুনকে দেখি, ওরা ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করছে, আর সমী এখানে ভয়ে একদম থরথর করে কাঁপছে। তারপর ওরা ফিরে আসার কথা ভাবে, নাহি ওখানে ওই অ্যাথলেট ছেলেটির সাথে ফিরে আসে কোনোভাবে। তারপর ওরা এখানে ফিরে আসার পর উনসিওর সাথে কথা বলে। উনসিও আর বাকি ছেলেমেয়েরা এখানে জুনহিকে জিজ্ঞেস করে যে তোমরা কি রাস্তা পেলে? জুনহি বলে, না আমরা কোনো রাস্তা পাইনি, চারিদিকে এখানে দাগ কাটা রয়েছে, আমরা এই ট্র্যাপের মধ্যে ফেসে গেছি। তো জুনহির এবার খারাপ লাগে, কারণ জুনহি এখানে নিজের দলের ছেলেদেরকে নিয়ে গেছিল কিন্তু পারেনি কিছুই পথ বের করতে। গিয়ংজুন কিন্তু ওকে বারবার করে দোষারোপ করতে থাকে যে এগুলো তোমার জন্য হয়েছে। এরপর জুনহি একটা রুমে বসে থাকে যেখানে অনেকগুলো ফোন বাজছিল, কিন্তু ফোনগুলো সবই ফেক ছিল। উনসিও এরপর একটা রুমের ভেতর আওয়াজ শুনতে পায়, যে রুমের ভেতরে জুনহি ছিল। জুনহিকে দেখতেও ভেতরের রুমে চলে যায়, গিয়ে জিজ্ঞাসাবাদ করে যে এখানে ফোনের আওয়াজ আসছে, এই আওয়াজগুলো কোথা থেকে আসছে। শেষ কিছু লাভ হয় না, এগুলো সবই ফেক ছিল। এরপর ওর রুমমেট বলে যে চলো আমরা একটা পথ বের করি, এভাবে তো আমরা মরতে পারি না। জুনহি এরপর কম্পিউটারে কিছু একটা খোঁজবার চেষ্টা করে, সেখানে আবারও ফোন বাজে। ও আবারও ফোনগুলো রিসিভ করে কথা বলবার চেষ্টা করে, একবার করে ফোন কেটে যায় আর একবার করে ফোন রিং হয়। এই বিষয়টা খুবই বিরক্তিকর ছিল। ও এবার ওগুলোকে সব জিনিসগুলোকে নিয়ে ভাঙতে থাকে, কারণ ওর মাথা খারাপ হয়ে যাচ্ছিল। জুনহি ভাবছিল আমরা বেরোবো কী করে। ওখানে উনসিও এসেও চেষ্টা করে ফোন লাগাবার, কিন্তু ফোন লাগে না। ফোন, কম্পিউটার সমস্তটা ফেক ছিল। ইভেন আশেপাশে যে ফাইলগুলো ছিল সেগুলোও সব ফেক ছিল। সেই রুমমেট বান্ধবীটা দেখায় যে দেখ এগুলো সব যেন সাজানো। এদিকে ওরা রেস্টুরেন্টের মধ্যে বসে রাবিয়ম বলে ছেলেটিকে ডেকে নিয়ে আসে, ওকে বলে তুই আমার কাছ থেকে টাকা নিবি? তো ঠিক আছে চল এই খাবারগুলো খা। ওকে রেস্টুরেন্টের মধ্যে এখানে বিরক্ত করতে থাকে আর বুলিং করতে থাকে। ইয়ংজুং আর ওর দলবলের ছেলেরা এই ছেলেটিকে, দাবিয়ম বলে ছেলেটিকে খুব বিরক্ত করতে থাকে, বলে তুই কি এর আগে এই গেমটা কখনো খেলেছিস? আমরা গেমটার ব্যাপারে আরও ডিটেলসে জানতে চাই। এদিকে আমরা উরামকে দেখি আর ওরও কিছু বন্ধু বান্ধবকে দেখি, যারা এই খেলাটার ব্যাপারে কথাবার্তা বলছে, কারণ ভোটিং এবার করতে হবে। তো ওরা এবার কাকে ভোটিং করবে এটা নিয়ে কথা চলতে থাকে, আসলে কে মাফিয়া হতে পারে। তো দাবিয়ম যতটুকু নিয়ম জানতো ততটুকু বলে দেয়।
সমি বলে মেয়েটি এখানে বলে যে আমাদের তো মাথা খারাপ লাগছে, কারণ এইবার কিন্তু ভোটিং আবারও করতে হবে। উড়াম, তুমি কি এখানে মাফিয়া? তো ও বলে না, আমি মাফিয়া নই। এবার নিজেদের মধ্যে এদের ঝগড়া হতে থাকে যে কে মাফিয়া এসব নিয়ে। নাহি মেয়েটির পায়ে ট্রিটমেন্ট করা হয়, যার পায়ে চোট লেগেছিল। তো ও অ্যাথলেট ছেলেটিকে বলে তুমি প্লিজ মারা যেও না, কারণ আমার খুব ভয় লাগছে। আমরা যদি একসাথে বেঁচে ফিরি তো আমরা একসাথে দুজনে ডেট করব, এটা ওরা প্রমিস করে। তারপর আমরা উনসিও আর জুনহিকে দেখি, ওরাও বসে আলোচনা করছে যে আমরা এবার কি করব, পার্টিসিপেন্ট লিস্টদের মধ্যে থেকে কাকে আমরা চুজ করব ভোট করার জন্য। আর আমরা যখন ঘুমিয়ে যাই তখন এসব অদ্ভুত ঘটনাগুলো ঘটে, তো আমরা কি করতে পারি। মানে প্রত্যেকটা স্টুডেন্ট দলে দলে ভাগ হয়ে যায়, এবার নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে কাকে ওরা ভোটিং করবে আর কাকে নয়, কে এখানে মাফিয়া, কারণ মাফিয়াকে খুঁজে বার করতে না পারলে এভাবে ইনোসেন্ট লোকেরা মারা পড়বে। প্রত্যেক ছেলেমেয়ের মধ্যে এই মাফিয়াকে চুজ করা নিয়ে ঝামেলা লেগে যায়। সমিকে এখানে দোষারোপ করে, বলে আমি এখানে জানতাম যে তুমি জঙ্গলের মধ্যে ছেলেটিকে ইচ্ছা করে ধাক্কা মেরে ফেলে দিয়েছো। তো এই মেয়েটির সাথে সমীর এখানে ঝগড়া লেগে যায়, তো এখানে যাই হোক ঝগড়া থামিয়ে দেওয়াও হয়। এদিকে রেস্টুরেন্টের মধ্যে কিন্তু গিয়ংজুন জানবার চেষ্টা করছে যে এখানে গেমের এক্স্যাক্ট রুলস কিরকম। তো এখানে ওরা ডাবিয়মকে প্রচণ্ডভাবে এখানে মারধর করতে থাকে, বলে সত্যি করে বল, আর তুই এখানে নিজেকে নিজে ভোট কর, চল ভোট কর। তো নিজেকে নিজেও ভোট করতে পারে না, মানে যার ভোট তাকেই করতে হবে, অন্য কেউ টিপে দিলেও হবে না। এদিকে উড়ামও চারিদিকে খুঁজে বেড়াতে থাকে। তো উড়ামকে বলে যে কাকে আমরা ভোট করব, তখন ও বলে যে আমরা এখানে ওই ছেলেটিকে খুঁজে পাচ্ছি না। তারপরে ওখানে এখানে গিয়ংজুনের কাছে গিয়ে ওরা পৌঁছায়। গিয়ংজুন এখানে যে ছেলেটিকে মারধর করছিল সেটা কিন্তু এরা কিছু একটা সন্দেহ করে। এরা তখন গিয়ংজুনের কাছে যাওয়ার চেষ্টা করে, যেখানে ওই অ্যাথলেট ছেলেটিও চলে গেছিল। গিয়ংজুনকে গিয়ে মারধর করে প্রচণ্ড, গিয়ংজুনও ওকে উল্টে মারার চেষ্টা করে, কিন্তু অ্যাথলেট ছেলেটা ওকে এত মার মরে গিয়ংজুনকে হয়তো উচিত শিক্ষা দেয়, বলে এটা আবার কি, বন্ধুদের সাথে এরকম বাজে বিহেভিয়ার করছো, আর এই ক্যান্টিনটা শুধু তোমার পার্সোনাল জায়গা নয়, এটা সকলেই খাওয়ার জন্য জায়গা, তুমি এটা সকলের জন্য ছেড়ে দেবে, আর আমার এই মার তুমি মনে রেখো, তোমাকে আমি আজকের মতন ছেড়ে দিলাম, প্রাণে মারলাম না। তারপর উনসিও বলে যে তুমি এরকম কেন করছো, এখানে আমাদের সকলে একসাথে থাকা উচিত, কেন এরকম মারধর করে আরেকজনকে টর্চার করার চেষ্টা করছো, প্লিজ নিজের পার্সোনাল রাগ এভাবে মানে মিলিও না। তো এরপরে জুনহি মানে যে ক্লাস মনিটর ছিল সে সকল বন্ধুদের ডাকে, বলে আমরা কাউকেই ভোট করব না, এটাই আমাদের নিয়ম। এদিকে রাত্রির 11টা 15 বাজে, ওদেরকে রাত্রির 12টার মধ্যে সকলকে ভোট করতে হবে। তো গিয়ংজুনকেও বলে যে তুমি সকলের ফোন কালেক্ট করো। গিয়ংজুন সকলের ফোন কালেক্ট করে নেয় একটা বালতির মধ্যে, বলে আমরা কাউকেই আজকে ভোট করব না, তো দেখবো ভোট না করলে কি হয়। দেখতে দেখতে ভোটিং টাইম এন্ড হয়ে যায়, আর এখানে ওয়ার্নিং বেল বাজতে শুরু করে দেয়। যেই 12টা বাজে ওয়ার্নিং বেল বাজে, আর এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট হতে থাকে যে সকলে নিজেদের চুজ করা পার্টিসিপেন্টকে প্লিজ ভোট করে দিন। তো সকলে ভাবে যে আমাদের তো কই কিছু আর হচ্ছে না, তাহলে আমরা হয়তো বেঁচে গেলাম। কিন্তু যেই মুহূর্তে মানে জোরে জোরে এখানে ওয়ার্নিং বেল বাজতে শুরু করে সকলে ভয় পেয়ে যায়। সকলে এবার প্রত্যেককে দায়ী করতে থাকে, বিশেষত বেশি করে দায়ী করে জুনহিকে, যে তোমার জন্য আমরা ভোট করতে পারলাম না। এভাবে চোখের সামনে একটা মেয়ে ভূতে পরিণত হয় আর নিজেকে আঘাত করে মারতে থাকে। এভাবে একটার পর একটা, শুধু একজন মেয়ে নয়, একটার পর একটা ছেলে মেয়ে নিজেদের মাথাগুলোকে মাটিতে আঘাত করে, কেউ পাইপ দিয়ে আঘাত করে। বীভৎস রকম এই মৃত্যুগুলো ছিল, বীভৎস রকম। ইয়ংজুন এই সুযোগে জুনহিকে আবারও দায়ী করতে শুরু করে দেয়, আর যেসব ছেলেমেয়েরা ভয় পেয়ে গেছিল তারা নিজেদের ফোন আবার ফেরত নিয়ে নেয়, বলে আমরা আবার ভোট মানে করতে চাই, নইলে আমরা মরে যাব। একটা মেয়ে তো নিজের মুখে কারেন্ট নিয়ে মরে যায়, আরেকজন নিজের গলার মধ্যে পাইপ ঢুকে নিজেকে নিজে শেষ করে ফেলে। প্রত্যেকের মৃত্যুগুলো বীভৎস ছিল বন্ধুরা। তো তোমাদের কেমন লাগছে এই ড্রামাটা প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো গায়ে দেখতে দেখতে গায়ে কাটা দিয়ে ওঠে। যারা এই ড্রামাটাকে এক্সপ্লেন শুনে যারা দেখতে চাও তো দেখতে পারো, আমার কিন্তু দারুণ লেগেছে। মানে ভয়ঙ্কর একটা মৃত্যু দৃশ্য, মানে বীভৎস, বিভীষিকার মতন একের পর এক মানুষ মরতে থাকে। গিয়ংজুন কিন্তু একটা বদমাইশের মতন হাসতে থাকে, কারণ গিয়ংজুনের ফোনটা গিয়ংজুনের পকেটে ছিল, ও নিজের ভোটিংয়ের কাজ শেষ করে ফেলে। কিন্তু জুনহি এখানে অবশেষে নিজের ফোন খুঁজে পায় না। গিয়ংজুন ইচ্ছা করে জুনহির ফোনটা আরও ভেতর দিকে ছুঁড়ে ফেলে দেয়, যাতে ও ফোনটা খুঁজে না পেয়ে ভোট না করতে পেরে মরে যায়। সিও আর ওর ক্লাসমেট বা রুমমেট বন্ধুটা ওকে হেল্প করার চেষ্টা করে জুনহিকে, যে তুমি ভোট করো। জুনহি এরপরে ভয়ে মানে থরথর করে কাঁপতে থাকে, কারণ শুধুমাত্র ওর ডিসিশনের জন্য একের পর এক ছেলেমেয়েরা মারা পড়ছে। এরপর সকলে নিজেদের পরিচিত লোকেদেরকে আর কি সবাইকে এখানে ভোট করে দেয়।
যাকে পারে সে তাকে ভোট করে দেয়। তো কিছু মেয়েরা এখানে বলতে থাকে যে আমাদেরকে প্লিজ ভোট করেন না, মানে আমরা নই। তো এখানে ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি তো অবশ্যই হয়, যে সিভিলিয়ান সে নিজেকে বাঁচাবার চেষ্টা করে, কারণ তাকে ভুলবশত মাফিয়া ভেবে কেউ যদি মেরে ফেলে, তো এভাবে একটার পর একটা ছেলে মেয়ে মরতে থাকে। জুনহি এই দৃশ্যটা নিতে পারে না, ওখানে বসে পড়ে। আর ওখানে যে মেয়েটি থাকে যার পায়ে ব্যথা লেগেছিল নাহি, ও ওখানে দেখে যে অ্যাথলেট ছেলেটিও হয়তো মরে যায়। হ্যাঁ, অ্যাথলেট ছেলেটি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। নাহি মেয়েটি কান্নায় ভেঙে পড়ে, কারণ ও প্রমিস করেছিল অ্যাথলেট ছেলেটিকে যে আমরা বেঁচে ফিরে গেলে আমরা একসাথে থাকবো। এদিকে মাফিয়া গেমে বাইক ইউন্না বলে মেয়েটিকে আর কি এখানে চুজ করা হয়, যে ওই হয়তো মাফিয়া। তো সকলের কাছে রিকোয়েস্ট করে আমাকে আর কি চুজ করো না, আমি মাফিয়া নই। এরপর আবার মিউজিক বাজে আর সকলে ওখানে ঘুমিয়ে পড়ে। তো ঠিক সেই মুহূর্তে একজনকে কেউ গলায় কাপড় দিয়ে ফাঁস দিয়ে খুন করার চেষ্টা করে। তারপর সকালে মিউজিক বেজে আবার যখন সকলের ঘুম ভাঙে, সকলে উঠে দেখে যে কেউ একটা মুখের মধ্যে কাপড় দিয়ে মানে শুয়ে রয়েছে। তো মুখের কাপড়টা সরিয়ে দেখে যে বাইক ইউন্না বলে যে মেয়েটি ছিল সেই মেয়েটুই এখানে মারা গেছিল, মানে কেউ যেন ওকে খুন করে দিয়েছে গলায় কাপড় দিয়ে। তো তারপর এই দৃশ্যটা দেখার পর সকলে ভয় পেয়ে যায়। এদিকে মূর্তির সামনে ওদিকে চারিদিকে মৃতদেহ ছড়ানো ছিল, শুধু চারিদিকে মৃতদেহের লাশ। তো মৃতদেহগুলো দেখে উনসিও বলে এটা কি হলো, মানে কাল রাতে তো ওই মেয়েটিকে আমরা ভোট করিনি, তাহলে ওকে মারলো কে? প্রায় ক্লাসের সকল মেয়েরাই জুনহিকে আর কি দোষারোপ করতে থাকে, বলে তোমার জন্যই এগুলো হয়েছে, তুমি রেসপন্সিবিলিটি নাও এবার, কারণ তুমি ফোন জমা নিয়ে নিয়েছিলে, তোমার জন্য আমরা দেরি করে ভোট করেছি, নইলে এতগুলো ছেলে মেয়ে হয়তো মারা যেত না। তো গিয়ংজুনও এই সেম কথা বলে আমার তো উচিত, আমার তো মনে হয় জুনহি ছেলেটাকে আর কি করে দেওয়া উচিত, কারণ ওর জন্য এতগুলো মেয়ে মারা গেছে। এদিকে আরেকটা মেয়েকেও আমরা মারা যেতে দেখি। তো প্রত্যেককে মারা ফেলার গিল্ট ফিলিংয়ে জুনহি নিজেকে নিজে লাইনের ওই পারে নিয়ে যেতে চায়, কিন্তু পারে না। ও নিজেকে নিজে গেম থেকে একা একা আর কি মানে এলিমিনেট করতে পারে না। তারপর গিয়ংজুন এখানে আলোচনা করতে থাকে যে আমার তো প্রত্যেককে দেখেই সন্দেহ হচ্ছে, তো তোমরা এবার বলো যে মাফিয়া কে আছো, নিজেরা মাফিয়াকে চিহ্নিত করে দিলে তাহলে আমাদেরকে আর অকারণে মরতে হবে না। তো উনসিওর যে রুমমেট বান্ধবী ছিল সে বলে তোমাকে কেন বলতে যাবো, তোমার কথা কেন শুনবো। তো সকলে এখানে মিটিং করতে থাকে, সকলের মধ্যে একটা গোলযোগ পেকে যায়। সকলে বলে যে সকলকেই হয়তো মরতে হবে এই মুহূর্তে, এখন আমাদের উচিত হচ্ছে মৃতদেহগুলোকে ফ্রিজারে নিয়ে যাওয়া। তো গিয়ংজুনকে বলে, গিয়ংজুন বলে আমি সব পারবো না, গিয়ংজুন ওখান থেকে চলে যায়। তো বাকি ছেলে মেয়েদের হেল্প নিয়ে উনসিও আবারও মৃতদেহ বডিগুলোকে নিয়ে ওরা ফ্রিজারের রুমের দিকে যায়। তো এখানে উনসিও আর ওর রুমমেট বেস্ট ফ্রেন্ড বান্ধবীও ছিল, প্রত্যেকে এখানে মৃতদেহগুলোকে নিয়ে চলে যায় সেই ফ্রিজার রুমে নিয়ে রাখার পর এখানে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে জুনহি বলে আমার জন্যই এগুলো হয়েছে, আমি যদি ফোনগুলো না নিতাম তাহলে হয়তো ছেলে মেয়েগুলো বেঁচে যেত, কারণ ওর গিল্ট ফিলিং হচ্ছিল। তো উনসিও বলে তুমি না নিলেও আমাদের সকলকে মরতে হতো। তো তারপরে ওরা ফ্রিজার রুম থেকে যখন চলে আসছিল সেখানে একটা অন্ধকার খোপ মতন ঘর দেখতে পায়। চলে এলো, উনসিও ওই ঘরের মধ্যে একা একা দেখছিল। তো উনসিওকে হঠাৎ করে দেখে যে ওর গলা কেউ টিপে ধরেছে আর ওকে মারবার চেষ্টা করছে। তারপর জুনহি বাকি বন্ধুরা এসে ওর প্রাণ বাঁচায়, তারপর ওকে নার্সিং রুমে রেখে দেয়। তো এখানে নাহি মেয়েটি কান্নাকাটি করছিল। জ্ঞান ফেরার পর এখানে উনসিওকে জিজ্ঞেস করে তোমার পা এখন কেমন আছে। তো নাহি কান্নাকাটি করে, বলে তো আমরা তো ভেবেছিলাম তোমাকেও হয়তো মেরে ফেলেছে কেউ, তো তুমি ঠিক আছো তো? তারপর নাহিকেও মানে আশ্বস্ত করে যে তুমি ভয় পেও না, আমরা ঠিক বেঁচে ফিরবো। এদিকে গিয়ংজুং আর ওর টিমের ছেলেরা প্ল্যান করছে যে এরপরে মাফিয়া সত্যি সত্যি কে আছে তাকে আমাদেরকে ভোট করতে হবে, নইলে আমরা মারা যাব। আর যে এখানে গেমে ডক্টর থাকবে তার একটা এবিলিটি কি যে সে কাউকে বাঁচাতে পারে, মানে বাঁচানোর জন্য হেল্প করতে পারে। তো সেটা নিয়ে এবার ভোটিং নিয়ে ঝামেলা চলতে থাকে। তো কাকে এরা এবার ভোট করবে, তো সোমি এদের প্রত্যেকের মধ্যে ঝামেলা চলতে থাকে। সকলে বলে যে কে এখানে আসল মাফিয়া চলছিল। উরাম সমেত সোমি বাকি প্রত্যেকে এখানে ছিল। মিনা বলে মেয়েটি, উরামেরা বলছিল যে তুই আমার ফোন লুকিয়ে রাখার চেষ্টা করছিলিস, তুই নোস তো মাফিয়া। নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে, কারণ মাফিয়াকে খুঁজে বের করতে না পারলে গিয়ংজুন ওকেই দায়ী করে, বলে মাফিয়াকে বের করতে না পারলে আবারও কিন্তু কেউ মারা যাবে। তো এখানে এবার সকলে উরামকে আর কি বলতে থাকে যে তুই হয়তো হবি। তো এখানে উরাম বলে না আমি কিন্তু নই, তোমরা আমাকে অকারণে দোষারোপ করার চেষ্টা করো না। গিয়ংজুন ওখানে এগ্রেসিভ হয়ে যায়, বলে এই উরামকে আমার সন্দেহ লাগছে, কারণ ও আমাকে একবার মারবার চেষ্টা করতে এসেছিল, আমার তো মনে হচ্ছে উরামই হবে। পর গিয়ংজুন আর ওর টিমের ছেলেপুলেরা মিলে সকলে মিলে ভাবে যে আমরা একটা ভোটের দল বানাই, কিছু দলকে আর কি মানে আমাদের দিকে, কিছু দলকে আমাকেই লোকে হয়তো ভাববে, কারণ গিয়ংজুন একটু বদমাইশ ছিল, সকলে হয়তো গিয়ংজুনকে ভাবতে পারে যে ও মাফিয়া। তো এরপর জুনহি আর ওর দলের ছেলেরা ভাবে যে কে আসল মাফিয়া ছিল। জুনহি এখানে হাঁ করে তাকিয়ে দেখতে থাকে। তো কিছু কিছু লোক এখানে উরামের প্রতি ভোট
ভোট দিয়ে দেয় যে উরামই হচ্ছে আসল মাফিয়া, আর কিছুজন মানে দাঁড়িয়ে থাকে। তো এখানে জুনহি বলে আমরা আগে প্রুফ করার চেষ্টা করি যে এখানে উরাম মাফিয়া নয়। ইয়ংজন কিন্তু বারবার বোঝাবার চেষ্টা করে যে আমার তো মনে হচ্ছে উরামই মাফিয়া, ওকে ভোট করে দাও। তারপরে এরা সকলে একটা রুমে গিয়ে আলোচনা করতে থাকে, মানে প্রত্যেকে আলাদা আলাদা একটা করে টিম হয়ে যায়, প্রত্যেকে নিজেদের মতন করে আলোচনা করতে থাকে। এদিকে সোমিকে দেখেও গভীরভাবে চিন্তা করছে আর একটা মেয়ের সাথে ঝামেলা লেগে গেছে। তো সোমি বলছে যে উরাম হতেই পারে না। তো এখানে মেয়েটি বলছে তাহলে তুই হয়তো হবে। তারপরে গিয়ংজুন এখানে এই ছেলে দুটোকে ডেকে নেয়। মধ্যে দাবিয়ম আর একটি মোটা মতন ছেলে ছিল, তাদের দুজনকে খাবার দাবার দিয়ে এখানে নিজের দলে টানবার চেষ্টা করে। বলে খাবারগুলো খা আর এখানে উড়ামকে ভোট কর, কারণ আমার তো মনে হচ্ছে উড়ামই হয়তো আসল বদমাইশ হবে। তারপর সোমিকে এখানে বলে যে তুই বল তাহলে কে হতে পারে। তো এখানে ঝগড়া হতে থাকে সোমি এখানে প্রত্যেকের মধ্যে। উড়াম বলে যে আমি নই, আমি মরবার জন্য দায়ী নই, আমি মরতে চাই না, প্লিজ তোরা আমাকে মেরে ফেলিস না। তো এখানে জুনহি বলে ঠিক আছে ঠিক আছে, আমরা খুঁজে বের করার চেষ্টা করব আসল মাফিয়াকে, আর তোকে যাতে ভোট না করে সেই জন্য আমরা সকলকে বোঝাবার জন্য চেষ্টা করব। তো এখানে যে উনসিওর রুমমেট বান্ধবী ছিল সে বলে আমি উরামকেই ভোট করতে চাই, কারণ আমারও সন্দেহ লাগছে। কিন্তু উনসিও খুব নরম মনে ছিল, বলে আমি ভোট করছি না এই মুহূর্তে। এরপর ভোটিং টাইম চলে আসে। তো এরা ম্যাক্সিমামরা সব গিয়ংজুনকে ভোট করে দেয় যে গিয়ংজুন হচ্ছে মাফিয়া। গিয়ংজুন এটা দেখতে পায়, গিয়ংজুন এবার রেগে যায়, বলে এই উরামকে ধরে আনতেই হবে, নইলে বাকি যে কজন স্টুডেন্ট রয়েছে তারা যদি আমার বিরুদ্ধে ভোট দিয়ে দেয় তাহলে আমি হয়তো মারা পড়বো। এরপর যে যার ওই রুম থেকে ছুটে পালিয়ে যায়। নাহি মেয়েটা আর উনসিও আরও রুমমেট বান্ধবী ওই ফ্রিজার রুমের ওই জানলাটায় যায়। ওখানে গিয়ে উনসিও বলে আমি এখানে কিছু একটা দেখেছিলাম, তো আমি ভেতরে গিয়ে দেখতে চাই কি আছে। তো ওই খোপল মতন ঘরটার ভেতরেও ঢুকে যায়, যেখানেও চিৎকার করে ওঠে। বাইরে দাঁড়িয়েছিল নাহি আর ওর রুমমেট বান্ধবীটা। তো ও এখানে একটা তলা দিয়ে সুড়ঙ্গ পথের দিকে ঢুকে যায়, যে ঘরের ভিতর দিয়ে ও হাঁটতে হাঁটতে কোথায় যে চলে যাচ্ছে ও নিজেও জানে না। সেখানে গিয়ে দেখে যে সিসিটিভি চলছে, আর কম্পিউটারের স্ক্রিনেও দেখতে পায় যে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে কেউ সরে গেল, একটা আবছা ছায়া দেখতে পায়। তো সেখানে ওর বান্ধবীরা বাইরে দাঁড়িয়ে মানে চিন্তা করছিল যে ওদের বান্ধবী উনসিও ঠিক আছে কিনা। উনসিওকে চিৎকার করে করে ডাকতে থাকে, নাহি তো ভয়ে কান্নাকাটি করতে থাকে। এদিকে উনসিও ওই ছায়া মূর্তিটা কে ছিল সেটা ভাববার চেষ্টা করে, যে ওই সিসিটিভির কাছে কেউ একটা যেন ছিল, কাউকে যেন একটা আমি দেখতে পেলাম। এরপর ওর যে রুমমেট বান্ধবী ছিল সেও নিজে ঢোকবার চেষ্টা করে, নাহিকে বলে যে আমি 5 মিনিটের মধ্যে যদি বেরিয়ে না আসি তাহলে বাকি বন্ধুদেরকে ডেকে আনবে। এরপর উনসিও একটার পর একটা রুমে ঢুকতে থাকে। ও আরও পাতালের মতন সুড়ঙ্গ পথ দিয়ে ভেতরে চলে যায়, কিন্তু ওর যে রুমমেট বান্ধবী ছিল সে কিন্তু আসতে পারে না। সে ওই খোকলের মধ্যে গিয়ে দেখে যে ওখানে তো কোনো পথই নেই, পথ আটকানো। উনসিও নিচে 2nd ফ্লোরে চলে আসে, সেখানে এসে দেখে গোলক ধাঁধার মতন, মানে যে পথ দিয়ে যাচ্ছে সেই একই রাস্তায় ঘুরে ঘুরে আসছে। এরপর ওর মাথা খারাপ হতে লাগে, ওর ভাবে যে আমি তো অন্য পথ দিয়ে যাচ্ছি, কিন্তু বারবার ঘুরে ঘুরে এই জায়গায় চলে আসছি কি করে। চারিদিকে খুঁজে বের হওয়ার পথ বের করতে থাকে, তো কোথাও ওর বেরোবার রাস্তা পায় না। এরপর ওর মাথাটা খারাপ লাগে। তারপর ও ফোন থেকে এসএমএস করার চেষ্টা করে, কিন্তু এসএমএসও তো যায় না, কারণ ওদের ফোনে কারোর ফোনে নেটওয়ার্কই ছিল না। এদিকে ওর রুমমেট বান্ধবীটা ওকে খুঁজে পায় না, বলে যে না ও ভেতরে নেই। এদিকে গিয়ংজুন আর গিয়ংজুনের টিমের যারা প্ল্যান করছিল যে উরামকে ভোট করবে, তারা বলে যে না এভাবে বসে থাকলে হবে না, ওখানে বাকি ছেলেমেয়েদেরকে অ্যাপ্রোচ করতে হবে যাতে ওরা আর ভোট না করে। বাইরে থেকে মিনা বলে মেয়েটি কথাগুলো শুনছিল। তো মিনা গিয়ে সোমিকে বলে যে ওরা উরামকে ভোট করার জন্য প্ল্যান করছে। তো উরাম বলে যে আমি একটা অদ্ভুত জায়গায় পড়ে গেছি, তোমরা সকলে আমাকেই মাফিয়া ভাবছো তাই না। তো ওরা বলে যে হ্যাঁ, তোমাকে না ভাবার কি কোনো কারণ আছে, তোমাকেও কিন্তু আমাদের সন্দেহ লাগছে। এরপর উরাম রেগে গিয়ে ওই ঘর থেকে চলে যায়। আর এখানে মিনা বলে মেয়েটা ওকে একটা কথা বলে, বলে তোকে কেউ একজন ডাকছে কথা বলার জন্য। তোকে একটা রুমে নিয়ে যায়। উরাম ওকে বিশ্বাস করে ওই রুমে ওর সাথে কথা বলতে যায়। তার আগে জুনহি ওকে ডাকে। জুনহি বলে এত ভয় পাস না, আমি সব কিছু ঠিকঠাক করে দেবো, আমি ওই বাকি মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করছি। তো তোকে এই মুহূর্তে যে কথা বলতে ডাকছে তুই মিনার সাথে যা, তার সাথে কথা বলে আয়। তো এদিকে উনসিওকে দেখি ও এখানে গোলকধাঁধার মধ্যে আটকে গেছে। গোলকধাঁধা থেকে কি করে বেরোবে, তো এরপর হঠাৎ করেও একটা রুমের মধ্যে ফোনের শব্দ শুনতে পায়। তো ওই রুমটার ভেতর গিয়েও ফোনে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, সেখানে ফোনটাও ডেড ছিল। তারপরও দেয়ালের চারপাশে খুঁজে বার করা দেখে যে অদ্ভুত
অদ্ভুত জিনিসপত্র রয়েছে, যেখানে একটা ড্রয়ার ছিল, যে ড্রয়ারের মধ্যে কিছু পুরনো জিনিসপত্র ছিল। তারপর একটা ছোট্ট বাক্সের মতন জিনিস পায়, যে বাক্সের মধ্যে একটা ডায়েরি রাখা থাকে, আর ডায়েরির মধ্যে কিছু স্কুলের ছেলে মেয়েদের ছবি আটকানো থাকে। সেখানে ও একটা ছবি খুঁজে পায়, যেখানে প্রত্যেকের মুখটা হেজি ছিল, শুধুমাত্র একটা মেয়ের মুখ ছাড়া। আর সেই মেয়েটিই ছিল আসল ভূত, যাকে ও ছায়াসঙ্গী হিসেবে দেখতে পেয়েছিল। উনসি ও রুমমেট বান্ধবী বাইরে চলে আসে, বলে ভাই আমি তো এখানে ভেতরে কিছুই দেখতে পাচ্ছি না। তো এখানে উনসিও কোথায় গেল কে জানে। উনসিও এদিকে এই কাগজপত্রগুলো খুঁজে দেখতে থাকে। ঠিক সেই মুহূর্তে ওর চোখে একটা দেয়ালের দিকে চোখ যায়। সেই দেয়ালটার কাছে যখন ও হাত দেয়, দেখে দেয়ালটার ভেতর দিয়েও অদ্ভুত একটা রাস্তা চলে যাচ্ছে। তো সেই রাস্তার ভেতর দিয়ে ও হেঁটে চলবার চেষ্টা করে, কিন্তু কোথায় যাবে, রাস্তা কোথায় শেষ হবে কেউ জানে না। এদিকে উরামকে দেখি, ও একা ঘরে দাঁড়িয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে। মিনা তো ওকে আগেই ডেকেছিল যে কথা বলবার জন্য, কারণ গিয়ংজুন মিনাকে শিখিয়ে দিয়েছিল যে তুই প্লিজ আমাকে হেল্প কর, আমি একবার উরামের সাথে কথা বলতে চাই, এটুকু হেল্প তো আমাকে করতেই পারিস। গিয়ংজুন আর ওর টিমের ছেলেরা মানে এখানে উরামকে ফাঁসাতে চাইছিল নিজেদের দলে। তো মিনাকে ইউজ করে বলে যে তুই উরামকে আমাদের কাছে অবধি নিয়ে আয়। এদিকে সমী বাকি ছেলে মেয়েদেরকে কনভিন্স করার চেষ্টা করছিল যে উরাম মাফিয়া নয়, অন্য কেউ মাফিয়া, ওকে এখানে ফাঁসানো হচ্ছে, উরাম তো আমাদের বন্ধু। কিন্তু এই ছেলে মেয়ে দুটো বিশ্বাস করে না। এরা বলে তুই ওই সমীর কথায় কি করে বিশ্বাস করে নিচ্ছিস, আমার তো উরামের ওপর সন্দেহ হচ্ছে। তো হতে পারে এই সমীও হয়তো মাফিয়া, তাই জন্য এত নাটক করবার চেষ্টা করছে। এরপর সমী বলে এইসব ভুলভাল কথা বলার মানে কি। তো সমী আর জুনহি এরা দুজনে মিলে উরামকে খুঁজতে যায়, কিন্তু ওরা উরামকে কোনো রুমের মধ্যে খুঁজে পায় না, কারণ উরামকে এবার মিনা সঙ্গে করে নিয়ে চলে যায়। মিনা একটা রুমের ভেতর যায়, যেখানে ওখানে আগে থেকেই গিয়ংজুন অপেক্ষা করছিল। ওকে বলে যে তোর সাথে কথা আছে, পার্সোনালি কথা বলার নাম করে, কারণ আগে থেকেই উরাম কিন্তু এখানে মিনাকে পছন্দ করতো। গিয়ংজুলের দলের লোকেরা একটা রুমের মধ্যে এখানে উরামকে আটকে নেয়, তারপর মারধর করতে শুরু করে। এই দৃশ্যটা দেখে মিনা একটু ভয় পেয়ে যায়, কারণ ও ভাবতে পারেনি যে গিয়ংজুলের দলের লোকেরা উরামকে মারধর করবে। এরপরও ভয়ে ছুটতে ছুটতে জায়গা থেকে পালিয়ে যায়। এদিকে সোমি আর জুনহিও উরামকে খুঁজতে থাকে। উরামকে বিভিন্ন রুমে খোঁজার পরও ওরা কোথাও দেখতে পায় না। তো ওরা ভাবে যে উরাম কোথায় গেল। এদিকে সমস্ত ঘটনাগুলোই কিন্তু ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছিল। গিয়ংজুন আর ওর দলের ছেলেরা প্রচণ্ড মারধর করতে থাকে উরামকে, বলে তুই সত্যি করে বল তুই হচ্ছিস মাফিয়া তাই না, কারণ তুই আমাদেরকে একবার খুন করতে এসেছিলিস। তো উরাম বলে না আমি নই। তারপর উরামকে প্রচণ্ড মারধর করতে থাকে, বীভৎস অত্যাচার করতে থাকে। তারপর বলে তোর চোখ দুটো দেখলে আমার আরও বেশি রাগ লাগে, তো তোর চোখটা আমি এখন উগড়ে নিই। তো ওকে এবার এভাবে ভয় দেখাতে থাকে ইমোশনালভাবে। এদিকে জুনহি আর সোমি প্রচণ্ডভাবে খুঁজতে থাকে। মিনা কিন্তু ওদেরকে গিয়ে কিছু বলে না, বলে আমি জানি না উরাম কোথায় আছে, শুধু ভোট করার জন্য একটুখানি ভেবেচিন্তে ভোট করো যে কে হতে পারে, আমি শুধু এটুকুই বলতে চাই। এরপর সমীকে দেখি, ও একটা রুমের সামনে গিয়ে উরামকে ডাকতে থাকে। ওরা ওই রুমেই উরাম ছিল, কিন্তু উরামকে মুখে কোনো আওয়াজ করতে দেয় না। এরপর সেই সময় চলে আসে, উনসিও যে কোনোভাবেই হোক বেরিয়ে চলে আসে ওই খোকল রুম থেকে। ও যখন ওই একটা মানে অদ্ভুত রুমের ভিতর ঢুকেছিল, তখন ও বুঝতে পারিনি যে কোথায় রুমের দরজা আসলে শেষ হচ্ছে। যখন ওই রুম থেকে নাহি আর উনসি ওর রুমমেট যখন বেরিয়ে যাচ্ছিল, নাহি একটা শব্দ পায়। নাহি তখন বলে এই দেখো উনসিও ফিরে এসেছে। উনসিও তুমি ফিরে এলে কি করে? তো উনসিও বলে আমি জানি না, ভেতরে একটা অদ্ভুত সুড়ঙ্গ মতো রাস্তা পেয়েছিলাম, যে একটা গোরখধাঁধার মতন ঘুরছিল, কিন্তু এখানে উনসিওকে বিশ্বাস করে না। উনসিওর রুমমেট বেস্ট ফ্রেন্ড বান্ধবীটা বলে আমিও তো গেছিলাম, কিন্তু আমি তো কোনো রাস্তা খুঁজে পাইনি। উনসিও প্রমাণস্বরূপ ওই ছবিটা সাথে করে নিয়ে এসে দেখায় যে এই মেয়েটিকে আমি ভূত হিসাবে দেখেছিলাম, কে জানে এই মেয়েটাকে, বাকিদের মুখগুলো দেখো হেজি। তো সত্যি সত্যি তাই ওখানে এই মেয়েটির মুখ ছাড়া বাকিদের মুখগুলো হেজি ছিল। ঠিক সেই মুহূর্তে ওখানে জুনহি চলে আসে, এসে জানায় যে আমরা উরামকে খুঁজে পাচ্ছি না, তোমরা কি দেখেছো যে উরাম কোথায় আছে? তো তারপরে এদিকে সময় হয়ে যায়, রাত্রি 11:30 বাজে। 12টার মধ্যে ওদেরকে ভোট করতে হবে। উরামকে প্রচণ্ড মারধর করে টর্চার করা হয়, বলে তুই নিজেকে নিজে ভোট কর, তুই এখানে অ্যানাউন্সমেন্ট কর, নিজে অ্যানাউন্স করে বল যে তুই হচ্ছিস মাফিয়া। তো উরামকে এখানে বাধ্য করে বলবার জন্য। তারপর উরামকে প্রচণ্ড মারধর করে ব্রডকাস্টিং রুমের দিকে নিয়ে যায়, ওর মুখ টিপে ধরে, বলে আমি তোর চোখ পছন্দ করি না, যদি না বলিস না তোর চোখ খুবলে নেবো। তো ছুরি দিয়ে ওর চোখের সামনেটা কেটে দেয়। তারপর উরামকে মারধর করে ব্রডকাস্টিং রুমে নিয়ে যায়। এদিকে জুনহিরা প্রচণ্ড খোঁজ করতে থাকে, উরাম কোথায় গেল, সমীও খোঁজ করতে থাকে, তো ওকে কোথাও খুঁজে পায় না। এরপর উনসিও বলবার চেষ্টা করে যে কেন জানি না আমার মনে হচ্ছে
আমরা এখানে একটা ট্র্যাপের মধ্যে আটকে পড়েছি, উড়াম কোথায় গেল, উড়ামকে কিন্তু খুঁজে বের করতে হবে। ঠিক সেই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট হতে থাকে, উড়াম বলে যে আমিই হচ্ছি মাফিয়া, আমি তোমাদেরকে মারবার চেষ্টা করেছি, আমিও বাকি বন্ধুদেরকে খুন করেছি আর বাকিদেরও খুন করার চেষ্টা করব। তো এই কথাটা শোনবার সঙ্গে সঙ্গে মিনা ভাবে যে এখানে গিয়ংজুনের ছেলেমেয়েরা ওকে মারধর করে এটা বলবার জন্য বাধ্য করেছে। এই বিষয়টার জন্য প্রচণ্ড গিল্ট ফিলিং হতে থাকে। তো উরাম এবার বলে যে তুমি শান্তি পেয়েছো তো, আমি এই কথাটা বলেছি। ইয়ংজুন বলে হ্যাঁ আমি শান্তি পেয়েছি, কারণ আমি জানি সত্যিটা, তুমিই হচ্ছ আসল মাফিয়া। তো অন্ততপক্ষে এবার সকলে তোমাকে ভোট করবে, আর হতেও শুরু করে। যারা যারা উরামকে বিশ্বাস করছিল, কিছু কিছু জন উরামের বিরুদ্ধে ভোট করতে থাকে। এদিকে জুনহি আর উনসি ওরা বুঝতে পেরে যায় যেটা ব্রডকাস্টিং রুমে রয়েছে। তো ব্রডকাস্টিং রুমে এসে ওরা একটা কুড়ুল দিয়ে ওই দরজাটা ভেঙে ফেলে। ভেঙে ওরা ওইখানে ঢোকার চেষ্টা করে, কারণ উড়ানকে ওই রুমের ভেতরেই আটকে রাখা হয়েছিল। দরজার লক ভেঙে ওরা ওই দরজার ভেতর ঢোকার চেষ্টা করে, দেখে সত্যি সত্যি গিয়ংজুন আছে আর ওখানে উরামকে বেঁধে রাখা হয়েছিল। তারপর গিয়ংজুনকে মারধর করে উরামকে ওই রুম থেকে নিয়ে যাওয়া হয়। তো বলে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি এরকমভাবে ওকে আটকে রেখেছো কেন? তো উরামকে ওরা ওই রুম থেকে উদ্ধার করে। উরাম এদিকে, উরামের সত্যি ভয়ানক অবস্থা হয়েছিল। সকলে কিন্তু এখানে উরামকে ম্যাক্সিমাম জন ভোট করে দেয়, মানে 2-4 জন ছাড়া। তো উরাম সেটাই নিজের ফোনের মধ্যে দেখে যে ওকে ভোট করে দিয়েছে। উরাম ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করে, বলে না আমি এভাবে মরতে চাই না। তো সেই যায়, পালানোর সময় পায় না, 12টা বেজে যায় আর ও ভূতে পরিণত হয়ে যায়। মাটিতে পড়ে গিয়ে তড়পাতে শুরু করে, আর ওর চোখ মুখের চেহারা বদলে যায়। সকলের বন্ধুদের সকলের সামনে ও অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে। মরবার আগেও বলে আমি গিয়ংজুনকে মারবো, কিন্তু গিয়ংজুনকে যখন কুড়ুলটা তুলে মারতে যায় ঠিক সেই মুহূর্তে ওর মধ্যে পুরোপুরি ট্রান্সফরমেশন হয়ে যায়। ও পুরো বদলে যায় আর ওই কুড়ুল দিয়ে নিজেরই মাথাতে আঘাত করে নিজেকে নিজে ও শেষ করে দেয়। এই দৃশ্যটা ভয়ঙ্কর ছিল, মানে ভয়ানক। তোমরা যারা যারা সিরিজটা দেখবে তারা দেখো, মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে। প্রত্যেকটা মৃত্যু কিন্তু এখানে ভয়ঙ্কর ছিল। তো এই দৃশ্যগুলো সকলে দেখে, সকলের চোখের সামনে উরাম এখানে মারা যায়। তারপরে এখানে অ্যানাউন্সমেন্ট করা হয় যে উরামই সত্যি মাফিয়া ছিল। সত্যি একটা মাফিয়া ছিল উরাম 3 জনের মধ্যে। তো সকলে এবার উরামকে বিশ্বাস করতে করেছিল, তারা ভুল ভাবে যে হ্যাঁ গিয়ংজুন সত্যি বলেছিল। গিয়ংজুন এটাই বলতে থাকে যে দেখলে তো তোমরা আমাকে বিশ্বাস করছিলে না, উরামই কিন্তু সত্যি সত্যি মাফিয়া ছিল। এরপর গিয়ংজুনকে বিশ্বাস করতে শুরু করে। এই দৃশ্য দেখে উনসিওর শরীর খারাপ লাগতে থাকে। তো এখানে গিয়ংজুন নিজেকে লক করে নেয়। উনসিও আর ওর ক্লাসমেট বন্ধুরা, তারপর জুনহি, সকলে নিজেদেরকে লক করে লুকিয়ে নেয়। কারণ সকলেরই ভয় লাগছিল, কারণ আজকে রাত্রিরে ওরা নিজেদেরকে লুকিয়ে না নিলে যে মাফিয়া, সে তো সারা রাত ঘুমাবে না, মানে তার জন্য মিউজিকটা কাজ করবে না, সে সারা রাত জেগে থেকে বাকিদেরকে খুন করে দেবে। তো গিয়ংজন এখানে ভয়ে কাঁদতে থাকে, কারণ ও হয়তো করেছে অন্যায় কাজ, উরামকে মারধর করেছে, কিন্তু উরামই সত্যিকারের মাফিয়া ছিল। তারপর মিউজিক বাজতে বাজতে সকলে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যাওয়ার পর আবারও মিউজিক বাজে আর সকলের ঘুম ভেঙে ওঠে। জুনহি ঘুম থেকে উঠে দেখে যে সকাল হয়ে গেছে। উনসিয়াও নিজে উঠে নিজের মুখ চেক করে, দেখে সারা মুখে রক্ত লেগে রয়েছে। তারপরও ভাববার চেষ্টা করে, তো এখানে আগের দিন রাত্রিরে যা যা হয়েছে সেখান থেকে ওরা রক্ষা পাবে কি করে? এখনো 2 জন মাফিয়া বাকি রয়ে গেছে, 2 জন মাফিয়াকে খুঁজে বের করতে হবে। পুলিশের কাজ হচ্ছে খুঁজে বের করা। অ্যানাউন্সমেন্ট হতে থাকে যে পার্ক জিসু যে সিভিলিয়ান ছিল তাকেও একজন মাফিয়া খুন করে দিয়েছে। এই ঘটনাটা শোনার পর ওদের মাথা খারাপ হয়ে যেতে থাকে। ওরা তখন ভাবে এটা কি হচ্ছে, মাফিয়ারা কিন্তু ঘুমোচ্ছে না, মানে মাফিয়াদের ঘুম পাচ্ছে না, তার মানে মাফিয়াকে আমাদেরকে খুঁজে বের করতেই হবে। এরা তারপর রুমের বাইরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তো এরা রুমের বাইরে গিয়ে খুঁজে বার করার চেষ্টা করে যে আসল মাফিয়া এখানে কে ছিল। উনসিয়র তো কিছু মাথায় ঢুকছিল না। মিনা, সোমি এখানে প্রত্যেকে বাইরে চলে আসে রুমে। তো ওরা যেখানে পার্ক জিসুকে মেরে ফেলে রাখা হয়েছিল ওই মেয়েটিকে, সেই মেয়েটির বয়ফ্রেন্ডটা ওকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি করছিল। তারপর সোমি এখানে গিয়ংজুন আরও বাকি দলের লোকেদের কাছে গিয়ে বলবার চেষ্টা করছিল যে ওই 3rd ফ্লোরে তো শুধুমাত্র জিসু আর ওর বয়ফ্রেন্ডই ছিল, হয়তো ওর বয়ফ্রেন্ডই ওকে খুন করার চেষ্টা করেছে। তো গিয়ংজুন বলে আমি এই মাফিয়া ধরে ফেলার কাজ খুব ভালো করতে পারি, দেখলে তো আগের দিন উরামকে ধরে ফেলেছি, এবার আমিই বলবো যে পরের মাফিয়া কে থাকবে। তো আমার তো মনে হয় পরের মাফিয়া এখানে জুনহি। তো জুনহিকে বলার পরই সোমি আর এখানে উনসিয়া এরা বিশ্বাস করতে চায় না, বলে নিজেদের ব্যক্তিগত রাগ মেটাবার জায়গা এটা নয়, এখানে যাকে তুমি ভোট করবে সে কিন্তু প্রাণে মারা যাবে, কেন অকারণে এখানে জুনহির নাম টেনে আনছো? তো নাহি এরা কেউ মানতে চায় না যে জুনহি এখানে কোনোভাবেই মাফিয়া হতে পারে না।
জন কিন্তু পুরো কনফিডেন্স ছিল। বলছে, "হ্যাঁ, ওই মাফিয়া।" তো তারপর এখানে সৌমি বলে যে, "হতে পারে না। পাক যিশুর বয়ফ্রেন্ডটাই হবে।" কারণ পাক যিশু ওর বয়ফ্রেন্ডের সাথেই ছিল। ওর বয়ফ্রেন্ডটাই মনে হয় মাফিয়া। ওর বয়ফ্রেন্ডই ওকে মেরে ফেলেছে। ওর বয়ফ্রেন্ডটা কিন্তু এই আশেপাশেই জানলার কাছাকাছি ছিল। এরা যা কথা আলোচনা করছিল, ওই যিশুর বয়ফ্রেন্ড কিন্তু সমস্ত কথাগুলো শুনছিল। আর গিয়ং জুন প্রত্যেকের মুখের অভিব্যক্তি চেক করে, করে দেখছিল যে এখানে এক্সাক্টলি কে হতে পারে মাফিয়া। কারণ মাফিয়াকে খুঁজে বের করতেই হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে এটাই ভাবছে। তারপর ভাবে যিশু যদি না হয় তাহলে কে? সকলে বলে যে এখনই যিশুর বয়ফ্রেন্ডকে তোমরা মানে ট্যাগ করো না। কারণ আমাদের হাতে এখনও কিছু সময় আছে। এখন তো সবে দুপুরবেলা। আমরা রাত অবধি সময় পাবো ওদেরকে ভোট করার জন্য। কিন্তু গিয়ং-জুন বারবার করে জুনহির নাম বলতে থাকে। বলে, আমার একেই লাগছে। এই কিন্তু মাফিয়া হবে। জুনহিকেই আমার লাগছে। কিন্তু এখানে প্রচণ্ড রেগে যায় উনসিয়া। উনসিয়া বলে, তুমি বারবার করে জুনহিকে ফাঁসাবার চেষ্টা করছো কেন? এই ন্যাকামোগুলো করার চেষ্টা করো না। আর সলিড এভিডেন্স না নিয়ে কাউকে দোষারোপ করাটা মোটেই উচিত নয়। তো এখানে গিয়ং-জুন বলে, আমার মনে হয় জুনহিই হবে। কারণ সেদিন যখন ফোন নিতে বলেছিল, ফোন নিয়ে নেওয়ার কারণে আমাদের সকলের এখানে চলে গেছিল। তো আমার এখন লাগছে তুমিও মাফিয়া। উনসি ওর নামে দোষ দিয়ে দেয়। বলে, তুমি ওকে বারবার বাঁচাবার চেষ্টা করছো। সেদিন সিসিটিভি রুমে তুমি গেছিলে। তো এখানে উনসিও বলে, আমি তো সিসিটিভি রুমে গেছিলাম শুধুমাত্র মানে খুঁজতে, বাই চান্স পৌঁছে গেছিলাম। তো উনসিওর উপর এবার সকলে সন্দেহ করতে থাকে, বিশেষত সৌমি। এখানে জুনহিকে বাঁচানোর জন্য উনসিওকে ফাঁসিয়ে দেয়। বলে, হ্যাঁ হ্যাঁ, হতে পারে এই উনসিওই হয়তো খুন করেছে। তো এখানে উনসিওর যে রুমমেট বান্ধবী ছিল, সে সিসিটিভি ফুটেজগুলো বার করার চেষ্টা করে, কিন্তু বের করতে পারে না। দেখে যে ফুটেজগুলো আগে থেকেই ডিলিট করা হয়েছে। তো গিয়ং-জুন বলে, আমার মনে হয় এই উনসিও মেয়েটিই হয়তো মাফিয়া। উনসিও কান্নাকাটি করতে থাকে। এদিকে উনসিওকে অনেকজন ভোট দিয়ে দেয়। বলে, বিশ্বাস করো আমি কিন্তু নই। তো গিয়ং-জুন প্রথম উনসিওকেই ভোট দেয়। বলে, এই আমার মনে হচ্ছে মাফিয়া। তো একে সবাই ভোট করো। গিয়ং-জুনের কথা মতন কয়েকজন উনসিওকে ভোট দিয়ে দেয়। আর উনসিও বাকি বন্ধুদের হাতে পায়ে পড়ে বলে যে, আমি সত্যি সিভিলিয়ান, তোমরা বিশ্বাস করো। আমি তোমাদের কাছে মানে প্রুফ করে দেবো, আমাকে একটুখানি সময় দাও। জুনহি বলে, হ্যাঁ আমি বিশ্বাস করছি তোমাকে। তো এরপর নাহি আরও 2-4টা বন্ধু বলে যে, ঠিক আছে, আমাদের কাছে তো রাত অবধি সময় আছে, আমরা একটু অপেক্ষা করে গিয়ে আমরা উনসিওকে ভোট করব। ততক্ষণে উনসিওর রুমমেট বান্ধবী বলে যে, আমি ওই সিসিটিভি ফুটেজটা বের করতে সমর্থ হব। আমি ঠিক প্রুফ করে দেবো যে তুমি মাফিয়া নও। এরপর গিয়ং-জুন আর ওর আরও কিছু বন্ধু বান্ধবরা সব ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তো সেখানে যিশুর বয়ফ্রেন্ডও ছিল। যিশুর বয়ফ্রেন্ড বলছে, হতে পারে উনসিও মাফিয়া হতে পারে। কারণ আমারও সন্দেহ লাগছে যে উনসিও হতে পারে। উনসিও আগের দিন খুব এগ্রেসিভ হয়েছিল। এদিকে প্রত্যেকে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। সকলে বলতে থাকে যে কে হতে পারে। এখানে সৌমিকে জিজ্ঞেস করে যে, তোমার কি মনে হয় সৌমি যে কে হতে পারে? তখন এখানে সৌমি বলে, কে জানে, এই নাহি মেয়েটাও হতে পারে। এই নাহি মেয়েটাই হয়তো হবে। নাহি এখানে রেগে যায়। বলে, আমার তো পায়ে চোট লেগেছিল, আমি কি করে হব? সেদিন বরং তুমি ওই ছেলেটিকে জঙ্গলের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে। তো নাহি এখানে কান্নাকাটি করতে থাকে। বলে, অকারণে আমার নামে দোষ চাপিও না। সৌমি বলে, তোমরা কি বলতে চাও যে আমি খুন করেছি? আমি মাফিয়া? আমি হতে পারি না, তুমিই হবে। তো নাহি প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। মাহি কিছু বলতে পারে না। বলে, আমি মাফিয়া নই, আমাকে অকারণে দোষারোপ করো না। মিনা এরপর বলে, নিজেদের মধ্যে ঝগড়া করো, কাজ নেই, আসল মাফিয়াকে ভোট করতে হবে। তো নাহি ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আর সৌমি সেই সুযোগে নিজের মানে স্বার্থ পুড়িয়ে নেয়। তারপর এখানে উনসিও আর ওর রুমমেট বান্ধবী আর জুনহি ওরা তো ফুটেজ খোঁজার চেষ্টা করে, কিন্তু ফুটেজ কিছুতেই খুঁজে পায় না। তারপর ওরা একটা বন্ধুকে বলে, তোর ল্যাপটপ আছে না, ল্যাপটপটা একটু নিয়ে দরকার আছে। তারপর ওর ল্যাপটপ নিয়ে এসে ওখান থেকে বের করবার চেষ্টা করে ফুটেজগুলোকে, যে কোনোভাবেই হোক। এরপর ফুটেজ ঘেটে ঘেটে অনেক কষ্ট করে। তো এখানে উনসিও ভাবে যে আমি একটু আসছি, আমি ওই দরজাটা যদি খুঁজে পেয়ে যাই আবার, তো আমি ওখানে প্রুফ করে দিতে পারবো যে এই দরজা দিয়ে পালাবার রাস্তা আছে। ফ্রিজার রুমের সামনে জুনহিকে নিয়ে আসে। বলে, আগের দিন আমি এখান থেকে একটা রাস্তা পেয়েছিলাম, সেই রাস্তা দিয়ে যখন হেঁটে গেছিলাম সেখানে একটা রুম পেয়েছিলাম, রুমের মধ্যেই ছবিটা পাই, যেখানে প্রত্যেকের মুখগুলো হেজি করা ছিল, শুধুমাত্র এই মেয়েটির মুখ ছাড়া। এই মেয়েটিকে আমার ভূত লাগছে, এই মেয়েটিকে আমি স্বপ্নেও দেখেছিলাম। তো আমার মনে হয় এই মেয়েটি আমাদেরকে করছে। যদি কেউ এখানে বেঁচেও যায় এই গেমে, আমার মনে হয় না সে বাইরে বেরোতে পারবে। তো জুনহি এই কথাটা বিশ্বাস করে। বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, তো চলো আমি আর তুমি দুজনে মিলে খুঁজে দেখি। জুনহি আর উনসিও আবার ওই গর্তটার ভেতর ঢোকে, মানে ওই খোকল রুমটার ভেতরে ঢুকে এখানে জুনহি খোঁজার চেষ্টা করে। বলে, কই এখানে তো কোনো দরজা দেখতে পাচ্ছি না, চারিদিকেই তো দরজা ব্লক করা। তো এখানে উনসিও জিজ্ঞেস করে, আমি যদি সত্যি সত্যি মাফিয়া হই, সত্যি আমাকে ভোট করবে? তো জুনহি বলে, তুমি যদি মাফিয়া হয়েও থাকো তাও আমি তোমাকে ভোট করব না, কিন্তু রাস্তা কোথায়? তুমি বলছো এই রাস্তা দিয়ে বেরিয়েছো। উনসিও কিন্তু যে রাস্তা দিয়ে আগের দিন বেরিয়েছিল সেই রাস্তাটা ও ছাড়া আর কেউ ঢুকতে পারে না, ওই রাস্তা কিন্তু ওখানে ব্লক করা ছিল।
তো এখানে উনসিও বুঝতে পারছিল না যে কি হচ্ছে। এই রকম এখানে একটা জায়গাতেই পা ভেঙে মানে পায়ের তলা দিয়ে মাটি সরে গিয়ে রাস্তা বেরিয়েছিল, কিন্তু জুনহিকে যখন ও নিয়ে যায় রাস্তা খুঁজে পায় না। এরপর ছাদে গিয়ে ওরা কান্নাকাটি করতে থাকে, বলে আমি জানি না, আমি যখন বহুবার অসুস্থ হয়েছি তখন আমি ভেবেছি যে এবার আমি মরে যাব, কিন্তু এইভাবে একটা অদ্ভুত সেন্টারে এসে এইভাবে বীভৎসভাবে আমি মরতে চাই না, বিশ্বাস করো আমি মরতে চাই না। কান্নাকাটি করতে থাকে। জুনহি বলে যে আমি জানি তুমি মরতে চাও না, আর তোমাকে মরতে হবে না, আমি আছি তো, আমি তোমাকে বাঁচাবো। তো জুনহি নিজে প্রাণপণে চেষ্টা করবে উনসিওকে বাঁচাবার জন্য, কারণ ও উনসিওকে পছন্দ করে আর উনসিও ওকে পছন্দ করে। উনসিও বলে আমি জানি না, তুমি প্লিজ আমাকে কোনো এভিডেন্স খুঁজে পেতে সাহায্য করো। ঠিক সেই মুহূর্তে উনসিওর যে রুমমেট বান্ধবী ছিল ও কিছু সিসিটিভি ফুটেজ পেয়ে যায় আর ওকে ফোনে এসএমএস করে ওদের ওই রুমে আসবার জন্য বলতে থাকে। ওরা আবার আরেকটা রুমে গেছিল, যেখানে বলে যে এই দেখো কেউ একটা ছিল যে আগের দিনই দরজাটা ভাঙার চেষ্টা করেছে মানে খুন করবার জন্য, তো সেটা কে হতে পারে এটাও কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। জুনহি বলে হ্যাঁ তাই তো দেখছি, এই দরজাটা ভাঙা ছিল যে রুমের মধ্যে আমরা আটকা ছিলাম, তো কে হতে পারে, তার মানে কেউ একটা তো আছেই যে এখানে মাফিয়া হয়ে আরও বাকি ইনোসেন্ট ছেলে মেয়েদেরকে মারবার চেষ্টা করছে, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। ঠিক সেই মুহূর্তে উনসিওকে বলে প্লিজ তাড়াতাড়ি এসো। উনসিও চলে যায় ছুটে, ও নয় বাকি ছেলেমেয়েরাও যায়। ওখানে কিছু সিসিটিভি ফুটেজ ওরা খুঁজে পায়। তো ফুটেজটা যেই মুহূর্তে দেখতে যায় ওখানে কম্পিউটারগুলো খারাপ হয়ে যায় আর হঠাৎ করে আগুন লেগে যায়। তো আরেকজন বন্ধু এসে আগুনটা নিভিয়ে দেয়। তারপর একটা কম্পিউটারে ওরা শুধুমাত্র দেখতে পায়, ফুটেজ ডিলিট হয় না, যে ফুটেজটার মধ্যে ওরা দেখতে পায় যে একটা মেয়ে মানে হাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে আবার হাওয়ার মধ্যে মিলিয়ে যাচ্ছে। তো গিয়ংজুন কিছুতেই বিশ্বাস করতে চায় না, গিয়ংজুনকে দেখায় যে দেখো এই মেয়েটাই হচ্ছে ভূত মেয়েটি, যার ছবি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এই মেয়েটি আমাদেরকে এসব করছে। আমরা এখান থেকে যদি কেউ বেছে বেরিয়েও যাই মানে গেমটাতে জিতে, তাও এই মেয়েটা আমাদেরকে বেরোতে দেবে না, এ আমাদেরকে মেরে দেবে। এই ছবিটা পুরনো ছবি আমি খুঁজে পেয়েছিলাম। কিন্তু এখানে উনসিওর কথা খুব কমজনই বিশ্বাস করতে থাকে। গিয়ংজুন ওরা তো বিশ্বাস করেই না, বরং ওর রুমমেট বান্ধবী ওরা বলে যে হ্যাঁ আমি তো তোকে বিশ্বাস করছি। তখন উনসিও বলে যে আমরা জিতে গেলেও এই মেয়েটা আমাদের জিততে দেবে না, সব বাচ্চাদেরকে মেরে ফেলবে, এতজন মানুষকে যখন ও মেরেছে বাকিদেরকে কি ছেড়ে দেবে, তোমার কি মনে হয়? তোমরা প্লিজ একে অপরের সকলে একসঙ্গে থাকো। এরপর ওই ভূত মেয়েটাকে খোঁজবার চেষ্টা চলতে থাকে। দেখতে দেখতে টাইম হয়ে যায় ভোটিং করার। তো সমি বলে এখানে উনসিও নাটক করছে নিজেকে বাঁচাবার জন্য। সমি কোনোদিনই উনসিওকে পছন্দ করতো না, কারণ উনসিওকে যেহেতু জুনহি পছন্দ করতো। তারপর জুনহি বলে ঠিক আছে আমার কাছে একটা আইডিয়া এসছে, কিছুজন আমাকে ভোট করো আর কিছুজন উনসিওকে ভোট করো, এরকম সমান সমান ভোট হলে কেউ আর মারা যাবে না। তো সকলে তাই করতে থাকে, কিছুজন উনসিওকে ভোট করে কিছুজন জুনহিকে ভোট করে। এভাবে ভোট হয়ে যায়, ভোটের টাইমও শেষ হয়ে যায়। কিন্তু ভোটের টাইম শেষ হয়ে যাওয়ার পর থেকে এবার দপদপ করে আলো জ্বলে ওয়ার্নিং বেল বাজতে থাকে যে দুজনেই সমান ভোট পেয়েছে, দুজনের মধ্যে একজনকে এক্সিকিউট করতেই হবে, একজনকে ভোট দিতেই হবে। এরপর জুনহির গিল্টি ফিল হতে থাকে, কারণ ও এখানকার ক্লাসের মনিটর ছিল কিন্তু তা সত্ত্বেও ও স্টুডেন্টকে ডেকে রাখতে পারিনি। তাই জন্য বাকি ছেলে মেয়েদেরকেও বলে যে আমি হচ্ছে আরেকজন সিভিলিয়ান, তো আমি সিভিলিয়ান নই, আমি মাফিয়া, তোমরা আমাকে মেরে ফেলো, মানে তোমরা আমাকে ভোট করো, শেষ ভোটটা তোমরা আমাকে করো। তো জুনহির কথা মতন বাকি ছেলেমেয়েরা জুনহিকে ভোট করে দেয়। গিয়ংজুন তো আগে করে, গিয়ংজুন প্রথম থেকেই চাইছিল জুনহিকে ভোট করতে। তো এরপর জুনহিকে ভোট করে দেয়। উনসি তো কান্নাকাটি করতে থাকে, সমিও কান্নায় ভেঙে পড়ে, কারণ ওরা দুজনেই জুনহিকে পছন্দ করতো। আর ওরা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জুনহির মুখের চেহারা বদলে যায় আর ও ওখানে ভূত হয়ে গিয়ে জলের মধ্যে পড়ে যায়। ওর মৃত্যুটা একটু কম কষ্টদায়ক ছিল, ও জলের মধ্যে পড়ে যায় আর ওখানে মারা যায়, কারণ জলও প্রচণ্ড ভয় পেত। আর এখানেই এই পর্ব শেষ হয়ে যায়, যেখানে ওই মেয়েটি ভুতুড়ে মেয়েটি সকলকে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে আমরা একটা সিনে দেখতে পাই সমিকে। সমি কিন্তু আরেকজন মাফিয়া হয়তো হতে পারে, কারণ যেই জঙ্গলের মধ্যে ছেলেটি পড়ে গেছিল ওই ছেলেটিকে ইচ্ছা করেই ফেলে দিয়েছিল। এ রাতে জুনহি মারা যায়, সেই রাতে ও আরেকজন মেয়েকেও খুন করার জন্য তার রুমে যায়, তো খুন করার চেষ্টাও করে। তো পরবর্তী পর্বে দেখতে পারবো যে কি হয়, তোমরা সঙ্গে থেকো আর পরবর্তী পার্টও আমি তাড়াতাড়ি আনবার চেষ্টা করব। এই পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সৌমির কি হয় দেখা যাক।